হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 4.1 ভ্যালু অ্যাডেডেড ট্যাক্স, যেটাকে আমরা বলি ভ্যাট, মূল্য সংযোজন কর। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই ভ্যাট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা চারটা ফরম্যাটে ভাগ করছি। ফরম্যাট 1 থেকে 3 পর্যন্ত এই তিনটা ফরম্যাট হচ্ছে পার্ট বি এর জন্য, আর 4 নম্বর ফরম্যাটটা হচ্ছে পার্ট সি এর জন্য। তাহলে আমি কথাটা কি বললাম একটু রিপিট করো তো দেখি একজন। 1 থেকে 3 পর্যন্ত ফরম্যাটটা কোন পার্টের জন্য? পার্ট বি এর জন্য, আর ফরম্যাট 4 হচ্ছে পার্ট সি এর জন্য। গুড। তাহলে আমরা প্রথম 3টা ফরম্যাট করব পার্ট বি, আর 4 নম্বর ফরম্যাটটা করব পার্ট সি এর জন্য। এখন এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে 2023 পর্যন্ত যে প্রশ্নগুলি আইছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। এটা হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। তো এখানে দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কোনো প্রশ্ন হয় নাই। 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কোনো প্রশ্ন হয় 2018 সালে পার্সিতে 15 নম্বর প্রশ্ন আসছিল। 2019 সালে পার্সির 17 নম্বর প্রশ্নে, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই। 21 সালে পার্সির 16 নম্বর প্রশ্নটা ছিল, 22 সালে পার্সির 17 নম্বর প্রশ্ন ছিল, 23 সালে পার্সির 17 নম্বর প্রশ্ন ছিল। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। আশা করি এখান থেকে 2024 সালে পার্সিতে একটা প্রশ্ন থাকবেই, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতে এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2023 সালে এখান থেকে পার্ট বিতে একটা প্রশ্ন হয়েছে। তো আমরা তাহলে এই চ্যাপ্টার যেহেতু 4টা ফরম্যাট, প্রথম 3টা ফরম্যাট যেহেতু পার্ট বি, আজকে আমরা ফরম্যাট 1, 2, 3 এই 3টা ফরম্যাট শেষ করব। আগামী ক্লাসে আমরা ফরম্যাট 4 শুরু করব। ক্লিয়ার কথা আমার? জি স্যার। জি স্যার। তাহলে আসেন আমরা প্রথম 3টা ফরম্যাট নিয়ে আগে বিস্তারিত আলোচনা করব, এরপর আমরা কিছু অঙ্ক করব। শুরুতেই ফরম্যাট নাম্বার 1, আমরা এখানে ফরম্যাট 1-এ শিখব চালান মূল্য ও ভ্যাট নির্ণয়। চালান মূল্য এবং ভ্যাট নির্ণয়। এখন চালান মূল্য আমরা নির্ণয় করব কিভাবে, ভ্যাট নির্ণয় করব কিভাবে? মনে রাখবেন বাংলাদেশে ভ্যাটের হার হচ্ছে 15%। কত পার্সেন্ট বলেন তো দেখি? 15%। 15%। এই 15%টা কখনো 12% হবে না, কখনো 10% হবে না। 15% এখন পর্যন্ত কি ফিক্সড আছে। তো এই চালান মূল্য এবং ভ্যাট নির্ণয় করার জন্য আমরা দুইটা ছকে কাজ করব। প্রথমবার আমরা চালান মূল্য নির্ণয় করব, 2 নম্বরে আমরা প্রদেয় ভ্যাট নির্ণয় করব। এই চালান মূল্য করার জন্য প্রথমে আমরা লিখব করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। এরপর লিখব চালান মূল্য নির্ণয় বিবরণী, আমরা দাগ কাটবো বিবরণ টাকা। এখন এই চালান মূল্য নির্ণয় করো কিভাবে? একটা চালানের মধ্যে কি থাকে? চালানের মূল্যে পণ্যের ক্রয় মূল্য থাকে, ক্রয় করতে আনুষঙ্গিক যে খরচ থাকে খরচ থাকবে, খরচের সাথে লাভ যোগ করা থাকবে। এই সবগুলো মিলে আমাদের হবে করযোগ্য সরবরাহ মূল্য। এই করযোগ্য সরবরাহ মূল্যের সাথে আমরা ব্যাট যোগ করব কত পার্সেন্ট হারে? 15% হারে। ব্যাট যোগ করবো হবে কি? চালান মূল্য। তাহলে চালান মূল্য করার স্টেপটা কি? প্রথমেই পণ্যের ক্রয় মূল্য, এর সাথে আনুষঙ্গিক খরচ, অর্থাৎ পণ্য ক্রয় করতে যে সমস্ত খরচগুলি হয় এই খরচগুলি আমরা যোগ করব, প্লাস লাভ বা মুনাফা প্রশ্নে দেওয়া থাকবে, লাভটা যোগ করব। এই 3টা যোগ করব, আমাদের হবে হচ্ছে করযোগ্য সরবরাহ মূল্য। আর করযোগ্য সরবরাহ মূল্যের সাথে ব্যাট 15% যোগ করা হবে হচ্ছে চালান মূল্য। আমার কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এরপরে স্যার। চালান মূল্য নির্ণয় করার পর আমরা বের করব প্রদেয় ব্যাট। এই প্রদেয় ভ্যাট নির্ণয় করবো আমরা দুইটা জিনিসের উপর, এক হলো চালান মূল্যের উপর ভ্যাট, আর একটা হচ্ছে চালান মূল্য ভ্যাট থেকে বাদ দিব উপকরণ কর রেওয়াত। উপকরণ কর রেওয়াত মানে হচ্ছে পণ্যের যে ক্রয় মূল্যের টাকা, ওই পণ্যের ক্রয় মূল্যের উপর পার্সেন্ট ধরবো। এখন আমরা জানি যদি কোনো টাকার মধ্যে যদি পার্সেন্টেজ অন্তর্ভুক্ত থাকে, তাহলে পার্সেন্টেজ মানে হলো 100-এর সাথে ওইটা আমরা কি করি? যোগ করি। তাহলে প্রদেয় ব্যাট নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা চালান মূল্য আমরা যেটা বের করবো। এই বলতো দেখি এখানে যে চালান মূল্য নির্ণয় করবো, এই চালান মূল্যের মধ্যে কি ব্যাটের টাকা আছে না নাই? এই যে ব্যাট যেহেতু যোগ করছি, ব্যাটের টাকা আছে না? স্যার ব্যাট আছে আছে আছে, যেহেতু আপু। আছে তাহলে ব্যাটের হার কত পার্সেন্ট? 15%। তাহলে এটা হলো 115% মান। এর জন্য এই টাকাকে
আমরা 115 দ্বারা ভাগ করব আর 15 দ্বারা কি করব বলো দেখি গুণ করব। গুণ করব, তাহলে হবে আমাদের গুণ চালান করব। মূল্যের উপর ব্যাট। এখান থেকে বাদ দিব উপকরণ কর রেওয়াত। এই উপকরণ কর রেওয়াত টাকাটা কার উপর ধরবো? পণ্যের ক্রয় মূল্যের। পণ্যের ক্রয় মূল্যকে আমরা 115 দ্বারা ভাগ করব আর 15 দ্বারা কি করব গুণ করব। যে টাকা হবে এই দুইটা টাকা বিয়োগ হলে হবে আমাদের প্রদেয় ব্যাট। এই নিচের ছকে হবে 2 আর উপরের ছকে 2, এই 2 দিয়ে হবে 4 মার্ক। কথায় ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি আবার সিস্টেমটা বলতেছি। চালান মূল্য বের করার জন্য প্রথমে পণ্যের ক্রয় মূল্য, এর সাথে যোগ করবো কি আনুষঙ্গিক খরচ, এরপরে যোগ করবো কি বলো দেখি লাভ। এই তিনটা যোগ করে আমাদের হবে কি সরবরাহ মূল্য। সরবরাহ মূল্যের সাথে আমরা কি যোগ করব? ব্যাট যোগ ভ্যাট। করব। যোগ করে হবে কি ভ্যাট চালান 15%। মূল্য। ওকে, ব্যাটের হার উল্লেখ থাকলে 15%, উল্লেখ না থাকলে কয় পার্সেন্ট? 15%। যদি উল্লেখ থাকে তাহলে 15% উল্লেখ থাকবে, আর উল্লেখ না থাকলে আমরা 15% ধরে অঙ্ক সমাধান করব। কথা কি বুঝতেই পারছি সবাই না? জি স্যার। এবার আসেন, আমাদের এখানে প্রবলেম দিয়ে আছে, 4টা প্রবলেম দিয়ে আছে। এই 4টা প্রবলেমের মধ্যে আমি যদি 2টা প্রবলেম তোমাদের করে দেই, বাদ বাকি 2টা তোমরা একাই পারবা। প্রথম প্রবলেমটা আমরা নিছি কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 1 নাম্বার অঙ্কটা। তো প্রশ্নটা বলা আছে যে একজন আমদানিকারকের ব্যাট নির্ণয়ের জন্য উক্ত পণ্যের চালান মূল্য নির্ণয় করো। তাহলে প্রথমে চালান মূল্য নির্ণয় করতে হবে। যিনি 1.5 লক্ষ টাকা পণ্য ক্রয় করে এবং পরবর্তীতে আরও খরচ বাবদ 15,000 টাকা সংযুক্ত করে, তাহলে এই যে 15,000 টাকা সেটাকে আমরা বলবো হচ্ছে আনুষঙ্গিক খরচ অথবা কি অন্যান্য খরচ। তাহলে পণ্যের ক্রয় মূল্য কত টাকা বলো তো দেখি এই প্রশ্নে? 15 লক্ষ টাকা। 1,50,000। আনুষঙ্গিক খরচ হচ্ছে 15,000 টাকা এবং বলছে উক্ত পণ্যে তিনি 20,000 টাকা মুনাফায় বিক্রি করেন। তার মানে বিক্রি করতে ক্ষেত্রে মুনাফা হয়েছে 20,000 টাকা, তার মানে মুনাফা হচ্ছে 20,000। তাহলে পণ্যের ক্রয় মূল্য দিয়ে আছে, আনুষঙ্গিক খরচ দিয়ে আছে, মুনাফাও দিয়ে আছে। এই তিনটা যোগ করে কি হবে? করযোগ্য সরবরাহ মূল্য। এর সাথে আমরা ব্যাট যোগ করে কি হবে বলো দেখি? চালান মূল্য। চালান মূল্য। অঙ্কটা শুরু করব। তাহলে এখানে করদাতার নাম কি লিখবো? আমাদের এখানে করদাতার নামটা উল্লেখ নাই, না থাকলে করদাতার নামটা কি থাকবে? গ্যাপ থাকবে। এরপরে আয় বর্ষ কর বর্ষ দিব, চালান মূল্য বিবরণ টাকা টাকা। তাহলে পণ্যের ক্রয় মূল্য, পণ্যের ক্রয় মূল্য আমরা কত টাকা বসাবো? আমি এখানেই করে দিতেছি। পণ্যের ক্রয় মূল্য কত টাকা? 1,50,000 টাকা। আনুষঙ্গিক খরচ হচ্ছে 15,000 টাকা আর লাভ হচ্ছে 20,000 নাকি? তাহলে জি, সব স্যার। যোগ করে কত টাকা হয় বলো দেখি? করযোগ্য ক্যালকুলেটর আছে? 1,85,000। 1,85,000 টাকা। এই 1,85,000 টাকা হচ্ছে আমাদের করযোগ্য সরবরাহ মূল্য। এর সাথে আমরা ব্যাট যোগ করবো। তাহলে ব্যাটটা কিভাবে? 1,85,000-এর 15%। 15%। তাহলে 1,85,000-এর 15% কত হয়? ক্যালকুলেটর নেন। সাতাশ হাজার 27,750 টাকা। 27,750 টাকা। ওকে, তাহলে যেহেতু ব্যাট যোগ করছি এখন আমরা যেটা হবে সেটাকে চালান মূল্য। তাহলে দুইটা যোগ করে কত হয়? 2,12,750 টাকা। 2,12,750 টাকা। চালান মূল্যটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। চালান মূল্য 2,12,750 টাকা। কথা বলা শেষ, আপনারা মিউট করে ফেলাবেন। হ্যাঁ, তাহলে চালান মূল্যের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নেই স্যার। এখন নেই স্যার। 2 নম্বরে আমরা বের করব প্রদেয় ব্যাট। তাহলে প্রদেয় ব্যাট বের করার জন্য প্রথমেই চালান মূল্যকে 15 দ্বারা গুণ করব, 115 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 2,12,750-এ আমরা 15 দ্বারা গুণ আর 115 দ্বারা কি করব? ভাগ করব। ভাগ করে মানটা কত হবে? 27,750 টাকা। 27,750 টাকা মাইনাস লিখবো উপকরণ কর রেওয়াত। এই উপকরণ কর রেওয়াত টাকা হবে পণ্যের ক্রয় মূল্য। পণ্যের ক্রয় মূল্য কত টাকা ছিল? 1 লক্ষ কত? 50,000। পরে 15 দ্বারা গুণ
আর 115 দ্বারা কি করব ভাগ করব। এখানে কত হয়? 19,556। 19,556 টাকা। আর এই দুইটার পার্থক্য কত? 8,185। 8,185। এই যে পদীয় ব্যাট 8,185। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে চালান মূল্য এবং ব্যাট নির্ণয় করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার নেই। ওকে, তাহলে যেহেতু প্রথম প্রশ্নটা করে দিলাম, এরপরে বাদ বাকি যেগুলো এগুলো আপনি মুখে মুখেই পারবেন। সবাই মিউট করেন, আমি বলতেছি। প্রবলেম 2, এটা 2018 সালে মার্কেটিং ডিপার্টমেন্ট আসছিল। প্রশ্নে বলছে মিস্টার খান প্রতিটি 30,000 টাকা দামে 10টি কম্পিউটার ক্রয় করেন। এক একটার দাম 30,000, এরকম 10টা কম্পিউটার কিনছে। তাহলে মোট কত টাকার কম্পিউটার কিনছে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। তাহলে আমরা পণ্যের ক্রয় মূল্য এখানে লিখবো হলো কম্পিউটারের ক্রয় মূল্য 30,000 ইন্টু 10 সমান 3 লাখ। বলছে প্রতিটি কম্পিউটার তিনি 4,000 টাকা মুনাফায় বিক্রি করেন। তাহলে এক একটা মুনাফা হয় 4,000, তাহলে 10টা কম্পিউটার মোট কয়টা হবে? 40,000। 40,000। এটা হলো মুনাফা। এবং 15% ব্যাট প্রদান করে, এটা ব্যাট। উক্ত 10টি কম্পিউটারে মোট বিক্রয় মূল্য কত এবং তাকে কত টাকা ব্যাট প্রদান করতে হবে। এখানে মোট বিক্রয় মূল্য বলতে চালান মূল্যকে বোঝানো হয়েছে। এখন চালান মূল্যর ক্ষেত্রে আমরা আনি প্রথমে পণ্যের ক্রয় মূল্য, আনুষঙ্গিক খরচ এবং মুনাফা। আমাদের পণ্যের ক্রয় মূল্য আছে, আনুষঙ্গিক খরচ নাই, মুনাফা আছে। তাহলে ক্রয় মূল্য এবং মুনাফা যোগ করা হবে কি? করযোগ্য সরবরাহ মূল্য। এর সাথে আমরা ব্যাট যোগে কি বের করব? চালান মূল্য। এরপর আমরা প্রদেয় ব্যাট যেভাবে বের করি এইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করব। পারবো? জি স্যার। কারো কোনো সমস্যা আছে প্রবলেম 2 নিয়ে? না স্যার নেই। এবার আসি প্রবলেম 3। আবুল ফজল একজন মোটর পার্টস আমদানিকারক। তিনি একজন নিবন্ধিত ব্যাট প্রদানকারী। 2024 সালের জানুয়ারি মাসে তিনি মোট 20 লক্ষ টাকা মোটর পার্টস ক্রয় করেন। তাহলে এটা মোটর পার্টসের ক্রয় মূল্য। ক্রয়ের পর তিনি গাড়ি প্রস্তুতির জন্য অতিরিক্ত 5 লক্ষ টাকা খরচ করেন। তাহলে এটা হলো আনুষঙ্গিক খরচ বা অন্যান্য খরচ 5 লাখ। এবং তিনি পরবর্তীতে উক্ত পণ্য মোট 10 লক্ষ টাকা লাভে বিক্রি করেন। তাহলে এটা কি? মুনাফা। তাহলে আমাদের প্রশ্নের ক্রয় মূল্য টাকা আছে, আনুষঙ্গিক খরচ আছে, মুনাফা টাকা আছে। তিনটা যোগ হবে সরবরাহকৃত মোট মূল্য নাকি? এর সাথে ব্যাট যোগ করবে কি হবে? চালান মূল্য। এখন প্রশ্নে বলছে যে ব্যাটের হার 15% হলে ব্যাট নির্ণয়ের জন্য পণ্যের চালান মূল্য এবং প্রদেয় ব্যাট নির্ণয় করো। পারা যাবে কিনা 3 নাম্বারটা? জি স্যার। পারবো স্যার। 4 নাম্বারটা আসেন। 4 নাম্বার প্রশ্নটা সেম। বলেন তো দেখি 4 নাম্বার প্রশ্ন আমাদের পণ্যের ক্রয় মূল্য কত দিয়ে আছে? 15 লক্ষ। 15 লক্ষ টাকা। আনুষঙ্গিক খরচ 2 লাখ। 2 লাখ। মুনাফা 8 লাখ। মুনাফা 8 লাখ। তিনটা যোগ করে এর সাথে ব্যাট যোগ করা হবে চালান মূল্য। ঠিক আছে, এরপর আমরা প্রদেয় ব্যাট সুন্দর করে বের করে ফেলাবো। পারবো? তাহলে প্রবলেম 4। জি স্যার। পারবো স্যার। তাহলে ফরম্যাট 1 আমাদের কমপ্লিট। ফরম্যাট 1 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না না স্যার। স্যার নেই। ওকে, এবার আসি আমরা ফরম্যাট 2 চলে যাব। সেটা কি? স্তর ভিত্তিক ব্যাট নির্ণয়। স্তর ভিত্তিক ব্যাট নির্ণয়টা খুবই মজার একটা জিনিস। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করতে হবে। অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের হাতে গেলে মূল্য অতিরিক্ত যে মূল্য হয়, আমরা কিন্তু চ্যাপ্টার নাম কিন্তু মূল্য সংযোজন কর। অর্থাৎ যতটুকু মূল্য বৃদ্ধি পারবে অতটুকু মূল্যের উপর আমরা কিন্তু কর ধরবো। মনে করো আমি 10 লাখ টাকা দিয়ে কিনছি, আমাকে কর দিতে হবে 10 লাখ টাকার উপর। আমি আবার ওই নয়নের কাছে বিক্রি করেন 12 লক্ষ টাকা। তাহলে নয়ন কিন্তু 12 লক্ষ টাকার উপর ট্যাক্স দিবে, মানে ব্যাট দিবে না। নয়ন দিবে, আমার কাছে 10 লাখ টাকা ছিল, ওর কাছে 12 লাখ। তাহলে অতিরিক্ত কত টাকা বাড়ছে? 2 লাখ। এই 2 লাখ টাকা। 15% ব্যাট দিতে হবে। ঠিক আছে। আবার নয়ন আবার আরেকজনের কাছে বিক্রি করছে মনে করো 15 লক্ষ টাকা। তাহলে ওর 12 লাখ আর 15 লাখের এখানে কত টাকার মূল্য বৃদ্ধি পাইছে? 3 লাখ। এই 3 লাখের উপর আমাদের কি দিতে হবে? মূল্য সংযোজন কর দিতে হবে। মূল্য সংযোজন মানে হচ্ছে যতটুকু মূল্য বৃদ্ধি পাবে অতটুকুর উপর আমরা কি দিব? ব্যাট দিব। ক্লিয়ার কথা? জি স্যার। এখন এই মূল্য ভিত্তিক ব্যাট নির্ণয়ের জন্য আমাদের একটা স্টেপ আছে, একটা ছকের মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করব।
ছকটা এরকম যে প্রথমে আমরা লিখব মূল্য সংযোজন কর, এরপরে প্রথম ছকের মধ্যে প্রথমে লিখব স্তর। এখানে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিছি। পরীক্ষার মধ্যে অষ্টম পর্যন্ত, দশম পর্যন্ত থাকতে পারে, আবার দ্বিতীয় পর্যন্ত থাকতে পারে। তাহলে প্রথমে দিব স্তর, এরপরে বিবরণ। বিবরণ মানে কি, এখানে মনে রাখবেন প্রথমজন শুধুমাত্র আমদানিকারক, মানে প্রথমজন আমদানি করবে, আর বাদ বাকি একজন আরেকজনের কাছে কি করবে, বিক্রয় করবে। বিক্রয় করবে। তাহলে বিবরণ, এরপর হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের পরে হচ্ছে দিব মূল্য সংযোজন। প্রথমটার আমদানিকারকের ক্ষেত্রে ক্রয় মূল্য যে কথা, মূল্য সংযোজন একই টাকা, আর মূল্য সংযোজনের উপর আমরা 15% হারে ব্যাট নির্ণয় করব। এর পরবর্তীতে যতটুকু বিক্রি করব অতিরিক্ত যে মূল্য, এই মূল্যটা আমরা দেবো কি, এই মূল্য সংযোজন ঘরে, আর এখানে যে টাকা, এই টাকার উপর 15% ধরে আমরা এই ঘরে টাকা বসাবো। আমরা একটা অঙ্ক আসলেই তোমরা ভালো করে বুঝতে পারবা। তো আমরা প্রবলেম 1 নম্বর অঙ্ক নিচ্ছি আমাদের কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 4 নাম্বার। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। আসেন তাহলে আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা দেখতেছি। লেখা আছে সুমন একজন ইলেকট্রনিক্স যন্ত্রের আমদানিকারক। তাহলে আমদানিকারকের নাম হচ্ছে সুমন। 2024 সালের ডিসেম্বর মাসে সে 20 লক্ষ টাকা যন্ত্রাংশ আমদানি করে, যা রুমন অ্যান্ড কোম্পানি নিকট 35 লক্ষ টাকা বিক্রি করে। প্রথমে বিক্রয় না, প্রথমে আমদানিকারক। কে আমদানি করছে বলো তো দেখি? সুমন। তাহলে অঙ্কটা সমাধানের জন্য প্রথমে লিখব সুমন ইলেকট্রনিক্স মূল্য সংযোজন কর নির্ণয় 2024 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথম স্তর, প্রথমটায় আমদানি করছে সুমন। আমরা লিখছি সুমন কর্তৃক আমদানিকৃত। কত টাকা মূল্য আমদানি করছে? 20 লক্ষ। 20 লক্ষ টাকা ক্রয় মূল্য। মূল্য সংযোজন কয় মূল্য, প্রথমটার ক্ষেত্রে কয় মূল্য যা, মূল্য সংযোজন সেম টাকা। আর এই 20 লক্ষ টাকার 15% হয় 3 লাখ টাকা। ক্লিয়ার কথা? জি স্যার। এরপরে দেখেন সুমন আবার কার কাছে বিক্রি করছে? রুমনের কাছে। তাহলে এখন দ্বিতীয় স্তরে যে লিখছি রুমনের কাছে বিক্রয়। কতটা বিক্রি করছে? 35 লক্ষ টাকা। আগে মূল্য সংযোজন দেখো, আগে কয় মূল্য ছিল? 20 লাখ। এই 20 লক্ষ টাকা বাইরে হয়ে গেছে 35 লাখ। তাহলে কতটুকু মূল্য সংযোজন করছে? 15 লাখ। 15 লাখ। সংযোজন করে দিছি 15 লাখ। আর 15 লাখ টাকার 15% 2 লক্ষ 25। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের দ্বিতীয় স্তর গেল। এবার বলছে যে এ যন্ত্রাংশ দ্বারা রুমন অ্যান্ড কোম্পানি 300টি রঙিন টিভি তৈরি করে এবং এগুলো পাইকারি ব্যবসা ইমন কোম্পানির নিকট 46 লক্ষ টাকা বিক্রি করে। তাহলে রুমন আবার বিক্রি করছে ইমনের কাছে। কত টাকা বিক্রি করছে বলো দেখি? 40 লাখ। তাহলে এখন আমরা লিখবো যে ইমনের কাছে বিক্রয় 46 লক্ষ টাকা। রোমন 35 লক্ষ টাকা জিনিস ও 46 লক্ষ টাকা বিক্রি করছে। তাহলে কতটুকু মূল্য সংযোজন করছে এখানে? 11 লক্ষ টাকা। মূল্য সংযোজন ঘরে টাকা দিছি 11 লক্ষ টাকা, আর 11 লক্ষ টাকার 15% 1,65,000। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এরপরে আবার বলছে ইমন অ্যান্ড কোম্পানির টিভিগুলো খুচরা ব্যবসায়ী তুহিন ট্রেডার্সের নিকট 72 লক্ষ টাকা বিক্রি করছে। তাহলে এখন কার নিকট বিক্রি করছে? তুহিন। তাহলে চতুর্থ স্টেপে তুহিনের কাছে বিক্রয় 72 লক্ষ টাকা। তাহলে আগে ছিল 46, এটা হয়ে গেছে 72। তাহলে মূল্য সংযোজন করছে হচ্ছে 26 লক্ষ টাকা, আর 26 লক্ষর 15% হচ্ছে 3,90,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে 15% মূচক। এই মূচক মানে হচ্ছে মূল্য সংযোজন কর ধার্য করা হয়। তাহলে মূচকের পরিমাণ কত? তাহলে আমাদের 4টা স্টেপ আছে, 4টা আছে। তাহলে 3 লাখ, 2 লাখ 25, 1 লাখ 65 এবং 3 লাখ 90, এই 4টা যোগ করে আমাদের মূল্য সংযোজন কর হবে 10,80,000 টাকা। বুঝতে পারছেন প্রবলেম 1 নম্বর অঙ্কটা? জি স্যার, বুঝতে পারছি। আর এইটুকু বোঝার পরে যদি আপনি অঙ্ক না করা পারেন তাহলে আপনি ক্লাসে জয়েন করা আর না করা কি একই কথা। একই কথা। প্রবলেম 1 নম্বর নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, নেই। একদম সোজা। প্রবলেম 1 নম্বর অঙ্কটা আমরা কমপ্লিট করলাম। এখন এই অনুযায়ী আমাদের আরো 3টা প্রশ্ন আছে। প্রবলেম 2 নম্বর অঙ্কটা আপনারা একটু পড়েন। প্রথমে সিলিম আমদানিকারক। তাহলে প্রথমে লিখবো সিলিম কর্তৃক আমদানিকৃত কত টাকা? 40 লাখ। 40 লক্ষ। 40 লাখ টাকার 15% মূল্য সংযোজন দিব। সিলিম আবার কার কাছে বিক্রি করছে?
কুলিমের কলিম নিচে। আছে। তাহলে এখানে কুলিমের ক্ষেত্রে মূল্য সংযোজন কত হবে? মূল্য সংযোজন করার টাকা কত হবে? 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা 15% মূল্য সংযোজন কর। কুলিম আবার কার কাছে বিক্রি করছে? নাসিরের কাছে। তাহলে এখানে কতটুকু মূল্য সংযোজন ঘটছে? 20 লাখ টাকা। 20 লাখ টাকা। নাসির আবার কার কাছে বিক্রি করছে? সুমিরের কাছে 80 লক্ষ টাকা বিক্রি করছে। তাহলে এখানে কত টাকা? 10 লক্ষ টাকা। প্রত্যেক ক্ষেত্রে আমরা 15% করে বের করে প্রদীয় মূল্য সংযোজন কর বের করব। পারবো? জি স্যার। পারবো স্যার ইনশাআল্লাহ। এবং 4 পড়ার দরকার আছে? না স্যার নেই। তাহলে আপনারা সুন্দর করে ফরম্যাট দুইটা করে ফেলবেন। হ্যাঁ স্যার এবং ম্যাডামরা? জি স্যার। জি স্যার। এবার আমরা আসি 3 নম্বর ফরম্যাটে, আমদানিকারকের মূল্য সংযোজন কর। অর্থাৎ যে আমদানি করবে তাকে কতটুকু মূল্য সংযোজন মানে সূচক দিতে হবে। এটা হলো একটা স্টেপ। এই স্টেপটা ফলো করলে আমরা আমদানিকারকের মূল্য সংযোজন করটা ইজিভাবে বের করতে পারবো। তো এই স্টেপটার মধ্যে প্রথমে লেখা আছে সংশ্লিষ্ট পণ্যের CNF মূল্য। এখানে ইংলিশটা হচ্ছে C&F মূল্য। এখানে সি মানে হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এফ মানে ফ্রাইট মানে পরিবহন খরচ, ফ্রেড ইন মানে পরিবহন খরচ। তাহলে CNF মূল্য মানে কি? ক্রয় মূল্য এবং কি পরিবহন খরচ। সংশ্লিষ্ট পণ্য বলতে প্রশ্নে যার নাম উল্লেখ থাকবে আমরা তার নামই দিব। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে সংশ্লিষ্ট পণ্যের CNF মূল্যের সাথে আমরা যোগ করব বিমা খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই বিমা খরচের পার্সেন্টেজ প্রশ্নে যা দেওয়া থাকবে ওই পার্সেন্ট ধরবো হচ্ছে যে CNF মূল্যের উপরে। CNF মূল্য যা থাকবে তার উপর বিমা খরচের পার্সেন্টেজ। তাহলে CNF মূল্যের সাথে বিমা খরচ যোগ করা হবে মোট CNF মূল্য ও বিমা খরচ। কারণ CNF মূল্যের সাথে আমরা কি যোগ করছি? বিমা খরচ যোগ করছি না? এই জন্য লিখছি কি ও বিমা খরচ। তাহলে মোট CNF মূল্য ও বিমা খরচ আমরা বের করার পরে এরপর আমরা যোগ করবো হচ্ছে ল্যান্ডিং চার্জ। এই ল্যান্ডিং চার্জের পার্সেন্টেজটা প্রশ্নে দেওয়া থাকবে। আর ল্যান্ডিং চার্জটা কার উপর ধরবো মনে রাখবেন, সবচেয়ে মজার বিষয় হলো এখানে যখন যার পার্সেন্টেজ ধরবো ঠিক তার আগের টাকার যোগফল। যে ল্যান্ডিং চার্জের আগের টাকার যোগফল হচ্ছে মোট CNF মূল্য ও বিমা খরচ। তাহলে এখানে যে টাকা হবে এই টাকার উপর আমরা ল্যান্ডিং চার্জের পার্সেন্ট ধরবো। তো ল্যান্ডিং চার্জ যোগ করবো আমাদের হবে করযোগ্য মূল্য। এই করযোগ্য মূল্যের সাথে আমরা কাস্টম শুল্ক, কাস্টমকে যে শুল্ক দিতে হয় মানে কাস্টমকে যে কর দিতে হয় এই কাস্টম শুল্কর পার্সেন্টের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে করযোগ্য মূল্যের যে টাকা বের করবো এই টাকার উপর কাস্টম শুল্ক পার্সেন্টেজ ধরবো, যেটা হবে তার নাম হচ্ছে সম্পূরক শুল্ক পূর্ব মূল্য, অর্থাৎ সম্পূরক শুল্ক ধরার আগের মূল্য। এর সাথে আমরা সম্পূরক শুল্কটা কি করব? যোগ করবো। সম্পূরক শুল্ক মানে কি? সাপ্লিমেন্টারি ডিউটি, যেটাকে আমরা বলবো কি সম্পূরক শুল্ক। এই সম্পূরক শুল্ক টাকা ধরবো হচ্ছে যে সম্পূরক শুল্ক পূর্বে মূল্য যেটা বের করবো তার উপর পার্সেন্টেজ দেওয়া থাকবে প্রশ্নে, পার্সেন্টেজটা আমরা ধরবো। ধরা হবে মূচক যোগ্য মূল্য। মূচক মানে কি? মূল্য সংযোজন কর যোগ্য মূল্য। ঠিক আছে? তার স্টেপটা একজন একটু পড়েন তো দেখি, একজন পড়বেন। কে পড়বা? সংশ্লিষ্ট পণ্যের CNF মূল্য এর সাথে আমরা যোগ করব বিমা খরচ। বিমা খরচটা প্রশ্নে দেওয়া থাকবে। মোট CNF মূল্য ও বিমা খরচ বের হবে। এরপর এর সাথে আবার যোগ করব ল্যান্ডিং চার্জ, এটাও প্রশ্নে দেওয়া থাকবে পার্সেন্টটা। এটা যোগ করে আসবে আমাদের করযোগ্য মূল্য। করযোগ্য মূল্যের সাথে যোগ হবে কাস্টম শুল্ক। কাস্টম শুল্কটা যোগ করার পর আসবে সম্পূরক শুল্ক ও পূর্ব মূল্য। এর সাথে যোগ হবে সম্পূরক শুল্ক, এরপরে বের হবে আপনার মূল্য সংযোজন করযোগ্য মূল্য। ওকে, তার মানে CNF মূল্যের সাথে বিমা খরচ যোগ করা হবে মোট CNF মূল্য ও বিমা খরচ, ল্যান্ডিং চার্জ যোগ করা হবে করযোগ্য মূল্য, কাস্টম শুল্ক যোগ করা হবে সম্পূরক শুল্ক পূর্ব মূল্য, এর সাথে সম্পূরক শুল্ক যোগ করা হবে মূচকযোগ্য মূল্য। ঠিক আছে? এবং এখানে মূচকযোগ্য মূল্যের যে টাকাটা আমাদের বের হবে এর উপর আমরা প্রদেয় ব্যাট বা প্রদেয় মূচক বের করব। মূচকযোগ্য মূল্যের কত পার্সেন্ট? 15%। ঠিক আছে? জাস্ট এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে করলে আমরা কত মার্ক পাবো? 4 মার্কের। 4 নাম্বার। ঠিক আছে? তো আসেন, যেহেতু আমরা পড়ছি তাহলে এটা আমরা একটা অঙ্ক করি। আমরা এই ক্ষেত্রে প্রথম যে প্রবলেম নিছি সেটা হলো কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম কয় নাম্বার? 6 নাম্বার। ঠিক আছে? তো প্রশ্নটা একটু পড়তেছি, ভালো করে সবাই খেয়াল করেন।
লেখা আছে মিস্টার তানভীর একজন আমদানিকারক, তিনি 3 লক্ষ টাকার বল পয়েন্ট কলম আমদানি করেন। তা পণ্যের নাম হচ্ছে বল পয়েন্ট। ব্র্যাকেটে লেখা আছে সিএনএফ বাংলাদেশ কাস্টম কর্তৃপক্ষ দ্বারা মূল্যায়িত, অর্থাৎ সিএনএফ মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। বিমা খরচ দিয়ে আছে 1.5% সিএনএফ মূল্যের উপর, যা আমদানিকারক বহন করবে। উক্ত পণ্যের উপর 2% ল্যান্ডিং চার্জ ধরতে হবে। কাস্টম শুল্ক এবং সম্পূরক শুল্ক যথাক্রমে 15% ও 10%, অর্থাৎ কাস্টম শুল্ক 15%, সম্পূরক শুল্ক হচ্ছে 10%। বলছে 15% হার ধরে মূচকের পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে যে তথ্য আছে সব তথ্যের উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক সমাধান করব। তাহলে ছকের উপর লিখব মূচকের পরিমাণ নির্ণয়, দাগ কাটবো বিবরণ টাকা। প্রথমেই পণ্যের নাম হচ্ছে বল পয়েন্ট, আমরা লিখছি বল পয়েন্ট কলমের সিএনএফ মূল্য কত টাকা দিয়ে আছে? 3 লক্ষ। 3 লক্ষ। এর সাথে যোগ করব বিমা খরচ 3 লাখ টাকার, এখানে বিমা খরচের পার্সেন্ট দিয়ে আছে 1.5%। তো 3 লক্ষ টাকা 1.5% 4,500 টাকা, যোগ করা হবে মোট সিএনএফ মূল্য ও বিমা খরচ 3,04,500 টাকা। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এর জি, সাথে স্যার। ল্যান্ডিং চার্জ দিয়ে আছে 2%, তো লিখছি ল্যান্ডিং চার্জ এই যে 3,04,500 2% হবে 6,090 টাকা। তাহলে দুইটা যোগ করা হবে করযোগ্য মূল্য 3,10,590 টাকা। এর সাথে কাস্টম শুল্ক দিয়ে আছে 15%, তাহলে 3,10,590 এর 15% হবে 46,589। এই দুটো যোগ করা হবে সম্পূরক শুল্ক, পূর্ব মূল্য 3,57,179 টাকা। এর সাথে যোগ করব সম্পূরক শুল্ক, যার পার্সেন্ট দিয়ে আছে পোস্টে 10%, তাহলে 3,57,179 এর উপর 10% দিলে হবে 35,718 টাকা। এই দুইটার যোগফল মূচকযোগ্য মূল্য 3,92,894 টাকা। যেটা বেরোয়েছে এর উপর আমরা প্রদীয় মূচক বের করব। 3,92,894 কত পার্সেন্ট বলো তো দেখি? 15%। 15%। 58,935 টাকা। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। এই প্রবলেম 1 নাম্বার অঙ্কটা করা মানে হচ্ছে আপনার এখানে প্রবলেম 2, প্রবলেম 3 এগুলো আপনারা পারবেন। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি জি স্যার। স্যার, সহজ একদম। তাহলে 2 এবং 3 নাম্বার অঙ্কটা আপনারা সুন্দর করে বাসায় থেকে বসে বসে করে ফেলাইবেন। হ্যাঁ, পারবেন তো? আচ্ছা স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের প্রথম 3টা ফর্মেট শেষ হয়ে গেল। 4 নাম্বার ফর্মেট ইনপুট এবং আউটপুট ব্যাট, এটা পার্ট সি এর জন্য। এই ফর্মেটটা আমরা আগামী ক্লাসে করাবো। তবে আগামী ক্লাসে অঙ্কটা স্মুথভাবে করার জন্য আমরা তোমাদের একটা ছক দিব, এটা পড়ার জন্য ছক দিব। এই ছকটা আমি পরে দিতেছি, আগামী ক্লাসের ছকটা আমি ধরবো, এরপর আমি অঙ্ক শুরু করব। আমার কথা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। কাজ হলো এই ছকটা ভালো করে পড়বেন, মুখস্থ করার দরকার নেই, ভালো করে পড়বেন, জানেন আমি আগামী ক্লাসে ধরলে আপনি জানি বলতে পারেন। হ্যাঁ, তো এইটা ইনপুট আউটপুট ভ্যাট নির্ণয় করার জন্য প্রথমেই আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। এই বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের এই স্টেপটা, তাহলে এই স্টেপটা আমরা একটু ফলো করব। মনে রাখবেন এই স্টেপের ক্ষেত্রে আমাদের যে কোনো জিনিসের প্রারম্ভিক টাকা দেওয়া থাকবে, প্রারম্ভিক টাকা যদি দেওয়া থাকে এবং সমাপনী টাকা যদি থাকে, তাহলে মনে করবেন প্রারম্ভিক টাকা আমরা সবসময় যোগ করব আর সমাপনী টাকা আমরা সবসময় কি করব? বিয়োগ করব। বাদ দিব। তো এখানে এই বিক্রয় মূল্য বের করার জন্য শুরুতেই আমরা শুরু করব প্রারম্ভিক কাঁচামাল দিয়ে। তাহলে আমরা এখানে লিখব, প্রথমে আমরা লিখছি কাঁচামালের প্রারম্ভিক মজুদ। কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে আমরা কাঁচামাল ক্রয়, এগুলো সব প্রশ্নে দেওয়া থাকবে। কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় যোগ, আর কাঁচামালের সমাপনী মজুদ পণ্য কি? বিয়োগ। প্রারম্ভিকটা সবসময় যোগ করব, সমাপনীটা সবসময় কি করব বলো দেখি? বিয়োগ করব। তাহলে প্রারম্ভিক বিয়োগ কাঁচামালের করব। সাথে কাঁচামাল ক্রয় যোগ এবং সমাপনী কাঁচামাল বিয়োগ করার পর হবে ব্যবহৃত ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই স্টেপগুলি আপনাদের মনে রাখতে হবে, এটা যদি মনে না রাখেন তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করার স্টেপটা কি? প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ এবং কাঁচামালের সমাপনী মজুদ কি বলো দেখি? বিয়োগ। বিয়োগ বিয়োগ। হবে। হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এর সাথে যোগ করব প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম, এক কথায় সকল ধরনের প্রত্যক্ষ খরচ। তাহলে ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে সকল ধরনের প্রত্যক্ষ খরচ যোগ করব, আমাদের হবে কি? মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যোগ করব কারখানার উপরি ব্যয়। মনে রাখবেন এই কারখানার উপরি ব্যয়ের মধ্যে আসবে 2 ধরনের খরচ। এক, সকল ধরনের পরোক্ষ খরচ, যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম,
পরোক্ষ মজুরি এবং যাবতীয় কারখানা সংক্রান্ত খরচ। কারখানা রিলেটেড সকল ধরনের খরচ এবং সকল ধরনের কি খরচ বলো দেখি, পরোক্ষ খরচ। এই দুইটা মিলাই হবে কি কারখানার উপরিব্যয়। উপরিব্যয় তাহলে কারখানা উপরিব্যয়ের মধ্যে কয় ধরনের আইটেম আসবে? 2 ধরনের। কি কি? 2 ধরনের, পরোক্ষ কাঁচামাল পরোক্ষ শ্রম কাঁচামাল মজুরি, শ্রম মজুরি যাবতীয় এছাড়া কারখানা যাবতীয় সংক্রান্ত কারখানা খরচ। সংক্রান্ত কথায় যাবতীয় পরোক্ষ খরচ এবং যাবতীয় কারখানা সংক্রান্ত খরচ নাকি? জি জি স্যার। স্যার। মুখ্য ব্যয়ের টাকার সাথে কারখানা উপরিব্যয় যোগ করা হবে মোট উৎপাদন ব্যয়। এই মোট উৎপাদন ব্যয়ের সাথে আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হলো আংশিক পণ্য আর একটা হলো তৈরি পণ্য। আংশিক পণ্য মানে কি, মনে করে একটা কলম আমি উৎপাদন করব, মনে করে এই একটা কলম, এই কলম উৎপাদন যখন করবো তখন আমাদের অর্ধেক যখন প্রস্তুত হয়ে যাবে, মনে করো আমাদের অর্ধেক উৎপাদন যখন হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি কি আংশিক পণ্য অথবা অর্ধ সমাপ্ত পণ্য অথবা কি চলতি কার্য। অর্ধেক যখন হবে তখন সেটাকে আমরা বলবো চলতি অথবা আংশিক অথবা কি অর্ধ সমাপ্ত। এই তিনটা কথা একই। তাহলে এই তিনটারই প্রারম্ভিকটা আমরা যোগ করব, সমাপনীটা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করব। বাদ দিব। তাহলে মোট উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য বা আংশিক পণ্য বা অর্ধ সমাপ্ত পণ্য যোগ আর সমাপনী মজুত পণ্য কি বিয়োগ। বিয়োগ করে হবে হচ্ছে উৎপাদিত দ্রব্যের কি ব্যয়। ব্যয়। এই উৎপাদিত দ্রব্যের ব্যয়ের সাথে এই কলমটা যখন পুরোটাই তৈরি হয়ে যায় তখন সেটাকে বলা হবে তৈরি পণ্য বা উৎপাদিত পণ্য। এই তৈরি পণ্য বা উৎপাদিত পণ্যের প্রারম্ভিকটা যোগ সমাপনীটা কি বিয়োগ বিয়োগ হবে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, যেটাকে আমি বলি কস্ট অফ গুডস সোল্ড। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয় হচ্ছে 2 ধরনের খরচ, এক হচ্ছে অফিস ও প্রশাসনিক খরচ, 2 হচ্ছে বিক্রয় ও বিতরণ খরচ। বলতো এই কারখানা ও পরিবহনের মধ্যে কয় ধরনের খরচ আসে? 2 ধরনের। 2 ধরনের, যাবতীয় ব্যয়। পরোক্ষ, যাবতীয় কারখানা। ঠিক একই রকম ভাবে পরিচালন ব্যয়ের মধ্যে 2 ধরনের খরচ, অফিস আসবে। প্রশাসনিক, বিক্রয় ও বিতরণ খরচ নাকি? জি তাহলে স্যার। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে জি এই স্যার। পরিচালন ব্যয় যোগ করা হবে মোট ব্যয়, আর মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করা হবে বিক্রয় মূল্য। তাহলে একদম এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকে শুরু করে এই মোট বিক্রয় মূল্য পর্যন্ত আপনার স্টেপটা পড়বেন, কয়েকবার পড়বেন, দেখবেন কয়েকবার পড়লেই আমি আগামী ক্লাসে যখন অঙ্ক করাবো তখন আপনি ভটর ভটর বলতে পারবেন। আর যদি না পড়েন তাহলে কিন্তু মাথার এই দিক দিয়ে ঢুকবে আর ওই দিক দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? স্যার এটা তো ইন্টারে ছিল না চ্যাপ্টারে এটা। হ্যাঁ ইন্টারে ছিল, ইন্টারের অঙ্কটা আর এই অঙ্কটা একটু ভিন্ন। হ্যাঁ এখানে আমাদের বিক্রয় মূল্যর পরে আমাদের এই যে প্রদেয় ব্যাটটা আমরা একটু আগে ফরম্যাট 1 এ যে করে আসছিলাম, ফরম্যাট 1 এ আমরা প্রদেয় ব্যাট নির্ণয় করছিলাম। চালান মূল্যের উপর কয় পার্সেন্ট বলো দেখি? 15%। এখন আগে 15%। চালানের মূল্য বের করার ক্ষেত্রে কিন্তু ব্যাট যোগ করা হয়েছে, ঠিক আছে না? জি কিন্তু স্যার। এখানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে কোনো ব্যাট কিন্তু যোগ করা হয় না। এর জন্য আমরা বিক্রয় মূল্যের উপর সরাসরি কত পার্সেন্ট ধরবো? 15%। ঠিক আছে? আর ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের উপর 15 দ্বারা গুণ 115 দ্বারা কি করব? ভাগ করব। এই ভাগ দুইটা করব। পার্থক্য হবে কি প্রদেয় ব্যাট বা প্রদেয় মূল্য সংযোজন কর। তাহলে এই স্টেপটা আপনারা একটু সুন্দর করে পড়ে আসবেন। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে এই মুনাফা সম্পর্কে প্রশ্নে 2টা কথা বলা থাকবে। এক হলো মুনাফা সরাসরি মোট ব্যয়ের উপর পার্সেন্ট বলা থাকবে অথবা বিক্রয় মূল্যের উপর পার্সেন্ট দেওয়া থাকবে। কে যেন আনমিউট আছেন মিউট করেন, ক্লাস থেকে কিন্তু বের করে দিব। যদি মোট ব্যয়ের উপর পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে মোট ব্যয়ের উপর পার্সেন্টেজটা আমরা সরাসরি ধরবো। যেমন 20% ক্ষেত্রে মোট ব্যয় যা তার উপর 20%। কিন্তু পার্সেন্ট যদি মোট ব্যয়ের উপর না লেখা যদি বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার নিয়ম হচ্ছে মুনাফা সমান সমান হবে মোট ব্যয় টাকারে উল্লেখিত পার্সেন্ট উপরে নিচে 100 উল্লেখিত পার্সেন্ট বাদ। অর্থাৎ মনে করো আমাদের মোট ব্যয় হচ্ছে 1 লাখ টাকা এবং মুনাফার পার্সেন্ট দিয়ে আছে 20%। তাহলে উপরে হবে 20 আর নিচে 100 থেকে 20 বাদে কত হবে? 80। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার বুঝছি। তাহলে 25% ক্ষেত্রে কি হবে? উপরে 25 নিচে কত? 75। 75। তাহলে এই যে এরকম ভাবে ক্যালকুলেশন করব কখন মোট ব্যয়ের উপর লেখা থাকে নাকি বিক্রয় মূল্যের উপর লেখা থাকলে বলো দেখি মুনাফাটা? মোট ব্যয়ের উপর। থাপ্পড় দেন। বিক্রয়ের উপর মুনাফা। বিক্রয়ের উপর। বিক্রয়ের উপর এই মাত্র পড়লাম, এখানে বলে যাচ্ছে স্মৃতিশক্তি খুব লোপ পাইছে, বোঝা গেছে। তাহলে বিক্রয়ের উপর লেখা থাকলে আমরা এরকম ভাবে করব, আর যদি মোট ব্যয়ের উপর লেখা থাকে তাহলে সরাসরি কি দেবো? পার্সেন্টেজ দেবো। ওকে?
জি স্যার। ওকে, তাহলে জি, আজকের স্যার। ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে কিন্তু আমি এই শখটা সবাইকে ধরবো। এই শখটা যদি পারেন তাহলে মনে করবেন অঙ্কগুলি আপনারা পারবেন। হ্যাঁ, ক্লাসের এখন জি, স্যার। পর্যন্ত রাখতেছি। আজকে ক্লাসের উপর যদি কোনো প্রশ্ন থাকে